বিক্ষোভে জ্বলছে ইরান, হুমকি দিচ্ছেন ট্রাম্প। কিন্তু যুক্তরাষ্ট্র কি সত্যিই হামলা চালাতে পারবে? ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পতনের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার দৃষ্টি ঘুরিয়েছেন ইরানের দিকে। 13 জানুয়ারি ট্রাম্প স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেন, ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা বন্ধ না করে তবে বড় মূল্য দিতে হবে। তিনি সরাসরি ইরানের জনগণকে উদ্দেশ্য করে বলেন, প্রতিবাদ চালিয়ে যাও, সাহায্য আসছে। এই বক্তব্য অনেকের মনে প্রশ্ন তুলেছে, যুক্তরাষ্ট্র কি ইরানে ভেনেজুয়েলার মতো কোনো অভিযান চালাতে চায়? ইরান কেন ভেনেজুয়েলা নয়? এই প্রশ্নের উত্তর বুঝতে হলে আগে ভেনেজুয়েলার পরিস্থিতি দেখতে হবে। ভেনেজুয়েলার পতনের অন্যতম কারণ ছিল দেশটির দুর্বল ও প্রায় অচল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়ার দেয়া S-300VM ও BUK M2E সিস্টেম ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়নি। অনেক রাডার বছরের পর বছর কাজই করছিল না, ফলে যুক্তরাষ্ট্র খুব সহজেই কারাকাসের আকাশে বিশেষ বাহিনী নামাতে পেরেছিল। কিন্তু ইরান সম্পূর্ণ ভিন্ন একটি বাস্তবতা। ইরানের শক্তিশালী প্রতিরক্ষা দেয়াল। ইরান বহু বছর ধরে সম্ভাব্য হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। আজ ইরানের কাছে রয়েছে রাশিয়ার S-300 ও আধুনিক S-400, চীনের HQ-9B দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র, নিজস্ব তৈরি বাভার 373 এয়ার ডিফেন্স সিস্টেম। ইরানি সংসদ সদস্য আবুল ফজল জোরাভান্দ জানিয়েছেন, রাশিয়ার MiG-29 ইতিমধ্যে এসেছে, Su-35 আসছে পথে। চীন ও রাশিয়া বিপুল সংখ্যক এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ করছে। HQ-9B ক্ষেপণাস্ত্র রেঞ্জ প্রায় 300 কিলোমিটার। বাভার 373 এর রেঞ্জও 300 কিলোমিটারের বেশি বলে দাবি করা হয়। 2025 সালের যুদ্ধে ইসরায়েলের হামলার পর ইরান এই প্রতিরক্ষা আরও শক্ত করেছে। ক্ষেপণাস্ত্র শক্তি ইরানের সবচেয়ে বড় হাতিয়ার। ইরানের কাছে প্রায় 2000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়। অনেক ক্ষেপণাস্ত্র ঘাঁটি পাহাড়ের গভীরে লুকানো, যেগুলো ধ্বংস করা প্রায় অসম্ভব। ইরানের রিভলিউশনারি গার্ড বলছে, তারা এখন যে কোনো যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুত। যুক্তরাষ্ট্রের সীমাবদ্ধতা। 2025 সালের মতো পরিস্থিতি এখন নেই। এই মুহূর্তে উপসাগরে কোনো মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। USS গার্ল্যান্ড আর-4 পাঠানো হয়েছে ক্যারিবিয়ানে। USS নিমেটস রয়েছে নিজ দেশে। ইরানে হামলা চালাতে হলে যুক্তরাষ্ট্রকে কাতার, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা ইরাকের ঘাঁটির ওপর নির্ভর করতে হবে। কিন্তু ইরান আগেই সতর্ক করে দিয়েছে, এই দেশগুলোর ঘাঁটিও হামলার লক্ষ্য হবে। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রায় 40,000 সেনা রয়েছে। যে কোনো হামলায় তারা বড় ঝুঁকিতে পড়বে। B-2 বোমারু বিমান দিয়ে দূর থেকে হামলা সম্ভব হলেও তা অতিরিক্ত ধ্বংসাত্মক এবং রাজনৈতিকভাবে বিপজ্জনক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, মাটিতে সেনা নামানো হবে না। খামেনিকে হত্যা বা আটক কতটা বাস্তব? ভেনেজুয়েলার মতো করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আটক করা প্রায় অসম্ভব। ইরান ভৌগোলিকভাবে বিশাল, দেশটি বহু স্তরের প্রতিরক্ষার ভেতরে আবদ্ধ। খামেনিকে হত্যা করা তুলনামূলক সহজ হতে পারে, কিন্তু সেটি ভয়াবহ যুদ্ধ ডেকে আনবে। এমনকি ইরান আগেই উত্তরসূরি পরিকল্পনা তৈরি করে রেখেছে। ট্রাম্প প্রকাশ্যে কঠোর কথা বলছেন, হুমকি দিচ্ছেন, ইরানের জনগণকে সাহস দিচ্ছেন, কিন্তু বাস্তবে যুক্তরাষ্ট্রের বিকল্প খুব সীমিত। ইরানের শক্তিশালী প্রতিরক্ষা, চীন রাশিয়ার সমর্থন এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার ভয়, সব মিলিয়ে ওয়াশিংটনের সামনে রাস্তা খুবই সংকীর্ণ। হুমকি দেওয়া সহজ, কিন্তু ইরানে হামলা চালানো তা অনেক বেশি কঠিন। অনেক সময় যুদ্ধ ট্যাঙ্ক আর মিসাইল দিয়ে শুরু হয় না, যুদ্ধ শুরু হয় ইন্টারনেট দিয়ে। ইরান ও আমেরিকার চলমান চরম উত্তেজনার মধ্যেই ঠিক এমনই এক প্রযুক্তিগত যুদ্ধ শুরু হয়েছিল। সামরিক আগ্রাসনের আগেই এই যুদ্ধে বড় ধাক্কা খায় যুক্তরাষ্ট্র। এই যুদ্ধে ওয়াশিংটন তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসেবে মাঠে নামায় বিশ্বের শীর্ষ ধনী এলন মাস্ককে। পরিকল্পনাটা ছিল পরিষ্কার। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভের সময় যখন আন্দোলন ছড়িয়ে পড়তে শুরু করে, তখন ইরান সরকার দেশ জুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট জারি করে। উদ্দেশ্য একটাই, আন্দোলনকারীরা যেন অনলাইনে সংগঠিত হতে না পারে। আর ঠিক সেই মুহূর্তে ডিজিটাল নায়ক হয়ে হাজির হন এলন মাস্ক। ওয়াশিংটনের সবুজ সংকেত পেয়ে তিনি ঘোষণা দেন, ইরানে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট চালু করা হবে। আমেরিকার ধারণা ছিল, ইরান সরকার ব্রডব্যান্ড, মোবাইল ডেটা বন্ধ করলেও আকাশ থেকে আসা স্যাটেলাইট সিগন্যাল তারা থামাতে পারবে না। অর্থাৎ তেহরানের সেন্সরশিপের দেয়াল ভাঙতে স্টারলিংককে অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে। অনেকেই ভেবেছিলেন, ইরানের মতো একটি দেশের পক্ষে আধুনিক স্যাটেলাইট ইন্টারনেট ঠেকানো সম্ভব নয়। কিন্তু এখানেই সবাই ভুল করেছিল। ইরান শুধু প্রস্তুতি ছিল না, তারা দেখিয়ে দিয়েছে প্রযুক্তিগত যুদ্ধে তারা কতটা এগিয়ে। ইরান সরকার কেবল ফিজিক্যাল ইন্টারনেট বন্ধ করেই থেমে থাকেনি, বরং তারা সরাসরি স্টারলিংক সিস্টেমকেই অচল করে দেয়। কিভাবে? উত্তরটা হলো ইলেকট্রনিক ওয়ারফেয়ার।
ইরানের সামরিক বাহিনী নির্দিষ্ট এলাকায় স্টারলিংকের ব্যবহৃত ফ্রিকোয়েন্সি জ্যাম করে দেয়। এর ফলে স্যাটেলাইট আকাশে থাকলেও মাটিতে থাকা টার্মিনালগুলো সিগন্যাল রিসিভ করতে পারেনি। স্টারলিংক চালাতে যে ডিশ বা টার্মিনাল দরকার, সেগুলো যখনই সিগন্যাল পাঠানোর চেষ্টা করেছে, ইরানের রেডিও ফ্রিকোয়েন্সি ট্র্যাকিং সিস্টেম সেগুলো শনাক্ত করে ফেলেছে। অর্থাৎ কে কোথায় স্টারলিংক ব্যবহার করছে তা ইরান আগেই বুঝে গেছে। ফলে শুধু ব্যবহারকারীরাই নয়, এই ঘটনায় অপ্রস্তুত হয়ে পড়ে আমেরিকাও। কারণ যে পরিকল্পনা নিয়ে স্টারলিংক নামানো হয়েছিল সেটাই কার্যত ব্যর্থ হয়ে পড়ে। বিক্ষোভকারীরা ইন্টারনেট না পেয়ে বড় আকারে সংগঠিত হতে পারেনি। ডিজিটাল সংযোগ ভেঙে পড়ায় আন্দোলনের গতি কমে যায়। এই ঘটনার মাধ্যমে একটি বিষয় খুব পরিষ্কার হয়ে যায়, ইরান কেবল আধুনিক মিসাইল আর ড্রোনের উপর নির্ভরশীল নয়, গত কয়েক দশকে তারা সাইবার সিকিউরিটি ও ইলেকট্রনিক ওয়ারফেয়ারে ব্যাপক বিনিয়োগ করেছে। ইসলামী বিপ্লবের পর থেকে নিষেধাজ্ঞা, চাপ আর বিচ্ছিন্নতার মধ্যেও ইরান নীরবে নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তুলেছে। আর সেই সক্ষমতার মুখে এলন মাস্কের মতো টেক জায়ান্ট এবং আমেরিকার মতো সুপার পাওয়ার একসঙ্গে দাঁড়িয়েও ডিজিটাল দেয়াল ভাঙতে পারেনি। এই ঘটনায় বিশ্ব বুঝে গেছে ইরানকে শুধু অস্ত্রের হিসাব দিয়ে বিচার করলে ভুল হবে। কারণ আধুনিক যুদ্ধে সিগন্যাল, ডেটা, ফ্রিকোয়েন্সি আর সাইবার নিয়ন্ত্রণ সবই এখন অস্ত্র। আর সেই অস্ত্রের লড়াইয়ে ইরান যে মোটেও পিছিয়ে নেই, এই স্টারলিংক ঘটনাই তার সবচেয়ে বড় প্রমাণ। ইরান এখন রুদ্ধশ্বাস এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। রাস্তায় আগুন, স্লোগান, ভাঙচুর। আবার সেই রাস্তাতেই বিপরীত চিত্র, হাজার হাজার মানুষ রাষ্ট্রের পতাকা হাতে নেমে এসেছে সরকার ও সর্বোচ্চ নেতার পক্ষে। দেশ জুড়ে চলমান বিক্ষোভের মধ্যে ইরান কার্যত দুই ধারায় বিভক্ত। সরকারপন্থী সমাবেশে অংশ নেওয়া অনেকেই বলছেন তারা শুরুতে বিক্ষোভী ছিলেন, কিন্তু পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করে তখন তারা সরে দাঁড়ান। তাদের ভাষায় এটা আর প্রতিবাদ নেই, এটা বিশৃঙ্খলা। সেই বিশৃঙ্খলার মুখে তারা নিজেদের দায়িত্ব মনে করছেন দেশকে রক্ষা করা। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায় তেহরান সহ একাধিক শহরে বিশাল জনসমাবেশ, মানুষ হাতে ইরানের পতাকা, সর্বোচ্চ নেতার ছবি, স্লোগানে মুখর রাজপথ, নেতৃত্বের প্রতি আনুগত্যের ঘোষণা, শক্ত অবস্থানে রাষ্ট্রযন্ত্র ও তার সমর্থকরা। এই অভ্যন্তরীণ উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক মাত্রা যোগ করেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীদের ক্ষতি হলে যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া দেখাবে। তিনি দাবি করেছেন পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর আগেও ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন সহিংসতা বাড়লে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের পাশে দাঁড়াতে পারে। ইরান এই অভিযোগ সরাসরি নাকচ করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই অস্থিরতার পেছনে জড়িত। তার দাবি শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। একই সুরে কথা বলেছেন প্রভাবশালী রাজনীতিক আলী লারিজানিও। তাদের বক্তব্য, ভিতরের দুর্বলতাকে কাজে লাগিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক বিরল ভাষণে কঠোর অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেছেন রাষ্ট্র ধ্বংসের চেষ্টা সহ্য করা হবে না। তার ভাষায় ইসলামী প্রজাতন্ত্র ত্যাগের উপর দাঁড়িয়ে আছে এবং প্রয়োজন হলে নিজেকে রক্ষায় শক্তি প্রয়োগ করবে। সরকারি সূত্র জানায় নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে ব্যাপক ধরপাকড় শুরু করেছে। শত শত মানুষ আটক, বিপুল অস্ত্র উদ্ধারের দাবিও করা হয়েছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। সেখানে তিনি লিখেছেন, ইরান হয়তো আগে কখনো এত কাছ থেকে স্বাধীনতাকে দেখেনি। তিনি বলেন যুক্তরাষ্ট্র সাহায্য করতে প্রস্তুত। কী ধরনের সাহায্য তা স্পষ্ট নয়, কিন্তু তেহরানের কাছে এটি স্পষ্ট বার্তা, বিদেশি হস্তক্ষেপের ইঙ্গিত। বিক্ষোভ যখন টানা দ্বিতীয় সপ্তাহে, তখন সর্বোচ্চ নেতা সরাসরি ট্রাম্পকে আক্রমণ করেছেন। তিনি তাকে অহংকারী আখ্যা দিয়ে বলেছেন তার হাতে ইরানিদের রক্ত লেগে আছে। তিনি সতর্ক করেন, ইতিহাস বলে ক্ষমতার শীর্ষেই অনেক শাসকের পতন ঘটে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দাবি করা হচ্ছে বিদেশি শক্তির মদদে পরিকল্পিত অস্থিরতা তৈরি করা হয়েছে। তাসনিম নিউজ জানিয়েছে 200 জনের বেশি সন্ত্রাসী সংগঠক আটক হয়েছে। গ্রেনেড থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র, বড় ধরনের অস্ত্রভাণ্ডার উদ্ধারের কথাও বলা হয়েছে। এর ফলে বিক্ষোভের তীব্রতা কমেছে। আইআরজিসিকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। সাধারণ সেনাবাহিনীর বদলে এই বাহিনীর ওপরই ভরসা করছেন সর্বোচ্চ নেতা, কারণ তাদের আনুগত্য প্রশ্নাতীত। একই সঙ্গে সক্রিয় করা হয়েছে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি। বার্তা স্পষ্ট, ইরান প্রস্তুত দুই দিকেই। ভিতরের একদিকেই সর্বনাশ। ইরান যেভাবে ইসরায়েলিদের জালে ফাঁসালো, একটা বেনামি মেসেজ, একটা টেলিগ্রাম লিঙ্ক আর লোভনীয় অর্থের হাতছানি, এভাবেই ইরান ইসরায়েলের মাটিতে তাদের গুপ্তচর বৃত্তির জাল বিছিয়েছিল। আপাত দৃষ্টিতে নিরীহ ছোট ছোট কাজ দিয়ে শুরু, যা শেষ পর্যন্ত ইসরায়েলের জন্য বিশাল এক মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আসল চমকটা লুকিয়ে ছিল অন্য কোথাও।
2024 সালের এপ্রিলে ইসরায়েলি ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র হামলার পর 30 জনেরও বেশি ইসরায়েলিকে ইরানি গোয়েন্দা সংস্থার সাথে কাজ করার অভিযোগে অভিযুক্ত করা হয়। এদের বেশিরভাগেরই গল্পটা প্রায় একই রকম। অজানা নম্বর থেকে আসা একটা মেসেজ, যেখানে সামান্য তথ্যের জন্য বা ছোটখাটো কাজের জন্য মোটা অঙ্কের টাকার প্রস্তাব। প্রথম দিকে কাজগুলো ছিল সহজ, যেমন কোনো পার্কের নির্দিষ্ট স্থানে কালো ব্যাগ পুঁতে রাখা হয়েছে কিনা তা পরীক্ষা করা। এর জন্য মিলত প্রায় $1000। এরপর যখন লোভের পাল্লা ভারী হতে শুরু করলো, তখন এলো আরও বিপজ্জনক কাজের প্রস্তাব। আদালতের নথি থেকে জানা যায়, গত 1 বছর ধরে ইরানের এই গুপ্তচর বৃত্তির চেষ্টা খুব একটা ফলপ্রসূ হয়নি। তারা ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যা করার যে আকাঙ্ক্ষা করেছিল তা পূরণ করতে পারেনি। তবে তাদের কৌশল ছিল মারাত্মক কার্যকর। এত বেশি ইসরায়েলি সাধারণ অভিযান চালাতে রাজি ছিল যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলির তথ্য সংগ্রহের জন্য গুপ্তচর বৃত্তি অভিযান সফল হতে পারত, যা পরবর্তীতে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হতো। যোগাযোগের পদ্ধতি ছিল বেশ সহজবোধ্য। একটি টেক্সট মেসেজ, যার প্রেরক নিজেকে সংবাদ সংস্থা হিসেবে পরিচয় দিত। মেসেজে প্রায়শই যুদ্ধ সম্পর্কিত তথ্য চাওয়া হতো এবং বলা হতো, আমরা তা কিনতে প্রস্তুত। অন্য একটি মেসেজে আরও সরাসরি বলা হয়েছিল, একটি স্বাধীন জেরুজালেম মুসলমানদের একত্রিত করে, যুদ্ধ সম্পর্কে আমাদের তথ্য পাঠান। এরপরই আসতো টেলিগ্রাম অ্যাপের একটি লিঙ্ক, যেখানে নতুন করে কথোপকথন শুরু হতো। মজার বিষয় হলো, এই কথোপকথনে ইসরায়েলি নাম ব্যবহার করা হতো এবং সহজ কাজের বিনিময়ে অর্থের প্রস্তাব দেওয়া হতো। যদি কেউ আগ্রহ দেখাতো, তাহলে তাদের পেপ্যাল বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা নেওয়ার জন্য একটি অ্যাপ সেট আপ করার পরামর্শ দেওয়া হতো। 29 সেপ্টেম্বর গ্রেপ্তার হওয়া এক সন্দেহভাজনের ঘটনা ছিল চমকপ্রদ। তাকে একটি পার্কে গিয়ে একটি কালো ব্যাগ পুঁতে রাখা হয়েছে কিনা তা পরীক্ষা করতে বলা হয়েছিল। ব্যাগটি ছিল না, কিন্তু নিয়োগকারী একটি ভিডিও পাঠিয়ে তা প্রমাণ করেছিল এবং তাকে $1000 দেওয়া হয়েছিল। এরপর তাকে লিফলেট বিতরণ, পোস্টার লাগানো বা গ্রাফিতি স্প্রে করার মতো কাজ দেওয়া হয়েছিল, যার বেশিরভাগই ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অবমাননাকর স্লোগান। এরপর এলো আরও সংবেদনশীল কাজ, ছবি তোলা। আজারবাইজান বংশোদ্ভূত এক ইসরায়েলিকে দেশের বিভিন্ন স্পর্শকাতর স্থাপনার ছবি তোলার জন্য ভাড়া করা হয়েছিল। এমনকি এই কাজকে সে পারিবারিক ব্যবসায় পরিণত করেছিল। সে তার আত্মীয়দের হাইফা বন্দরের সুবিধাগুলোর ছবি তুলতে সাহায্য করেছিল, যা পরে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। 72 বছর বয়সী মরতে চাই মতি মামান এর ঘটনাটি ছিল আরও নাটকীয়। তার অর্থের প্রয়োজন ছিল এবং তুরস্কের 2 ব্যবসায়ী ভাইয়ের মাধ্যমে তার পরিচয় হয় এডি নামের এক ইরানি ব্যবসায়ীর সাথে। এডি শুকনো ফল এবং মশলা আমদানি করত। মামানকে সাইপ্রাস হয়ে সামান্দাগে উড়ে যেতে বলা হয়। এরপর তাকে তুরস্কের ইউকসেকোভা শহরে নিয়ে যাওয়া হয়, যেখানে সে একটি হোটেলে ছিল। এডি মামানকে জানায় যে ইসরায়েলিদের ইরানে পাচার করার একটি উপায় আছে। মামান রাজি হয় এবং একটি ট্রাকে লুকিয়ে ইরানে প্রবেশ করে। সেখানে এডি এবং একজন দ্বিতীয় ইরানি কর্মকর্তা মামানের সাথে একটি বিলাসবহুল হোটেলে দেখা করে এবং 3টি কাজের জন্য তাকে $1000 প্রস্তাব দেয়। ইসরায়েলের নির্দিষ্ট স্থানে টাকা বা বন্দুক রেখে আসা, জনাকীর্ণ স্থানের ছবি তোলা এবং অন্যান্য এজেন্টদের হুমকি দেয়া, যারা শত্রুতাপূর্ণ মিশন পরিচালনার জন্য ইরান থেকে তহবিল পেয়েছিল, কিন্তু আসলে তাদের মিশন সম্পাদন করেনি। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ আঘাত, স্যাটেলাইট তথ্যে চাঞ্চল্যকর মোড়। দীর্ঘ 12 দিনের সংঘাত শেষে ইসরায়েল দাবি করেছিল ইরানের ছোড়া প্রায় 84% ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে, কিন্তু স্যাটেলাইট চিত্র যেন ভিন্ন গল্প বলছে। টেলিগ্রামের এক প্রতিবেদন অনুযায়ী ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকদের বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্র থেকে জানা গেছে, গত মাসে ইরান অন্তত 5টি ইসরায়েলি সামরিক স্থাপনায় সফলভাবে আঘাত হেনেছে। এর মধ্যে রয়েছে উত্তর, মধ্য ও দক্ষিণ ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু, এমনকি একটি গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র এবং একটি লজিস্টিক ঘাঁটিও। রাডার স্যাটেলাইট ডেটা।
লুকানো সত্যের উন্মোচন। এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে রাডার স্যাটেলাইট ডেটার ভিত্তিতে। এই ডেটা ক্ষেপণাস্ত্র হামলার সাথে সামঞ্জস্যপূর্ণ বিস্ফোরণের ক্ষয়ক্ষতি স্পষ্টভাবে চিহ্নিত করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী কঠোর সেন্সরশিপ আইনের কারণে এই হামলার তথ্য আগে প্রকাশ করেনি। এমনকি যোগাযোগ করা হলে ইসরায়েলি সেনাবাহিনী এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ইসরায়েলি সামরিক সেন্সরশিপ আইন সক্রিয় সংঘাতের সময় সংবেদনশীল নিরাপত্তা তথ্য প্রকাশে কঠোর বিধিনিষেধ আরোপ করে, যা এই গোপনীয়তার মূল কারণ। বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা, কৌশলগত বিপর্যয়। টেলিগ্রাফের প্রতিবেদন আরও বলছে, সংঘাতের প্রথম ৮ দিনে ইরানের ক্রমবর্ধমান সংখ্যক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বহুল আলোচিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় সফলভাবে প্রবেশ করেছে। বিশ্লেষকরা মনে করছেন, সীমিত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সরবরাহ, ইরানের আরও উন্নত প্রযুক্তি অথবা আক্রমণ কৌশলের পরিবর্তনের কারণে এটি ঘটেছে। ইরান ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাজিত করার জন্য এক অভিনব কৌশল ব্যবহার করেছে, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা। এই কৌশল অনুযায়ী আত্মঘাতী ড্রোনগুলো প্রথমে নিক্ষেপ করা হয়, যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত ও বিভ্রান্ত করে তোলে। যখন প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনগুলোকে প্রতিহত করতে ব্যস্ত থাকে, তখন মূল ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। নাম প্রকাশ না করার শর্তে টেলিগ্রাফকে একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেছেন, এই ড্রোন ব্যবহার ছিল ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করার একটি ইচ্ছাকৃত কৌশল। ড্রোন নিক্ষেপের মূল লক্ষ্য হল তাদের সিস্টেমগুলোকে ব্যস্ত রাখা, ওই কর্মকর্তা বলেন। সংঘাতের অপ্রত্যাশিত বাঁক, ইরানের প্রতিশোধ ও মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ। 13 জুন ইসরায়েলি সরকার ইরানের বিরুদ্ধে বেআইনি আগ্রাসন শুরু করে, যার ফলে অনেক জ্যেষ্ঠ কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন। এর প্রতিক্রিয়ায় ইরান 24 ঘন্টারও কম সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে প্রতিশোধ নেয়। এরপর ট্রু প্রমিস ট্রি এর অধীনে ধারাবাহিক প্রতিশোধমূলক অভিযান চালানো হয়। যুদ্ধ আরও তীব্র হয় যখন 22 জুন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে যুদ্ধে প্রবেশ করে। মার্কিন বোমারু বিমান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। এর জবাবে ইরান আত্মরক্ষার জন্য কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা পশ্চিম এশিয়ার বৃহত্তম মার্কিন সামরিক বিমান ঘাঁটি। অবশেষে যুদ্ধবিধ্বস্ত ইসরায়েলি সরকার 24 জুন একতরফাভাবে একটি যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে বাধ্য হয়। ভয়ঙ্কর এক সংবাদের শিরোনাম, কিন্তু তার ভেতরের কথা আরো গভীর। ইরান বলছে তারা এখনো কোনো ক্ষেপণাস্ত্রের শহরের দরজা খোলেনি। এর মানে কি? এর মানে হলো তাদের আসল আঘাত করার ক্ষমতা এখনো অব্যবহৃত। ইরানের নীরব সংকেত যে হামলা এখনো হয়নি। ইরান বরাবরই বলে আসছে তাদের সশস্ত্র বাহিনীর প্রতিটি পদক্ষেপ সুদূর প্রসারী পরিকল্পনার অংশ, তাৎক্ষণিক প্রতিশোধ নয়। যখন ইসরায়েলি দখলদারিত্ব যুদ্ধের শেষ দিনে ইরানের নিরাপত্তা কেন্দ্রগুলোতে হামলা চালায়, তখন বিশ্ব অবাক হয়েছিল ইরানের শান্ত প্রতিক্রিয়ায়। কিন্তু ইরানের এই আপাত নীরবতার পেছনে লুকিয়ে আছে এক গভীর কৌশল। ফজলির কথা স্পষ্ট, পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে ইরানের প্রযুক্তিগত জ্ঞান রয়েছে, কিন্তু তাদের আদর্শিক নীতি এর ব্যবহার বা তৈরির বিপক্ষে। এই কথাগুলো আপাত দৃষ্টিতে শান্তি এবং সংযমের বার্তা দিলেও এর ভেতরের টুইস্ট হলো, প্রযুক্তিগত জ্ঞান আছে মানে হলো তারা চাইলে তা করতে সক্ষম। এটি ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলোর জন্য এক শীতল সতর্কবার্তা। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আপোষ নিয়ে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভাঞ্চি জোর দিয়ে বলেছেন, মার্কিন ইসরায়েলি হামলা সত্ত্বেও ইরান তার পারমাণবিক কর্মসূচিতে অটল। তারা জাতীয় চাহিদা অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে। এর অর্থ আমেরিকা বা ইসরায়েলের কোনো হুমকি ইরানকে তার পথ থেকে সরাতে পারছে না। এটি কেবল একটি বিবৃতি নয়, এটি এক ধরনের চ্যালেঞ্জ। তখত রাভাঞ্চি বলেছেন, ইরান সংলাপের জন্য উন্মুক্ত, কিন্তু এখানেও আছে একটি বড় শর্ত। ভবিষ্যতের আলোচনার জন্য আমেরিকার পক্ষ থেকে বিশ্বাসযোগ্য গ্যারান্টি প্রয়োজন। ইরান চায় আমেরিকা তাদের বোঝাক যে আলোচনার সময় তারা সামরিক শক্তি ব্যবহার করবে না। এটি ইরানের পক্ষ থেকে একটি কড়া বার্তা। যদি আমেরিকা ইরানের বিশ্বাস অর্জন করতে না পারে, তাহলে আলোচনার কোনো সম্ভাবনাই নেই। এই শর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি স্পষ্ট করে দিচ্ছে যে ইরান শুধুমাত্র কথার কথা নয়, কাজের প্রমাণ চাইছে। আসল টুইস্ট হলো, ইরান যখন বলছে তারা এখনো কোনো ক্ষেপণাস্ত্র শহরের দরজা খোলেনি, তার মানে হলো তাদের প্রকৃত সামরিক সক্ষমতা এখনো অব্যবহৃত। তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাচ্ছে না, কারণ তাদের পরিকল্পনা দীর্ঘমেয়াদী। তারা হয়তো এমন একদিনের জন্য অপেক্ষা করছে যখন তাদের আঘাত হবে অপ্রতিরোধ্য।
পারমাণবিক অস্ত্রের প্রযুক্তিগত জ্ঞান থাকা সত্ত্বেও তা ব্যবহার না করার কথা বলা, কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়া, এই দুইয়ের মধ্যে একটি সূক্ষ্ম টানাপোড়েন রয়েছে। ইরান হয়তো বোঝাতে চাইছে যে তাদের ক্ষমতা আছে, কিন্তু তারা তা সংযত রাখছে। এই সংযমই তাদের সবচেয়ে বড় কৌশলগত অস্ত্র। তারা সংলাপের জন্য উন্মুক্ত, কিন্তু শর্ত দিচ্ছে আমেরিকার বিশ্বাসযোগ্যতার উপর। এর মানে ইরান দুর্বল নয়, বরং তারা চাইছে শক্তিশালী অবস্থানের ভিত্তিতে আলোচনা করতে। আগামী দিনে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইরান বলছে ইসরায়েলের সাথে যুদ্ধে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র শক্তির মাত্র 1/4। ব্রিগেডিয়ার জেনারেল আলী ফজলি দাবি করেছেন, সেজ্জিল ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে অবাক করে দিয়েছিল। তিনি জানিয়েছেন, ইরান বছরের পর বছর ধরে শত্রুর সাথে যে কোনো সম্ভাব্য সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলের কপালে চিন্তার ভাঁজ। ইরান নাকি এবার ধ্বংসাত্মক আর অভূতপূর্ব জবাব দেবে। ইরানের নতুন হুঁশিয়ারি। ইসরায়েলের কপালে কি আছে? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আবারও উত্তাপ ছড়িয়েছে। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। ভবিষ্যতে কোনো আগ্রাসন চালালে ইরান নাকি জোরালোভাবে লড়াই করবে। তাদের কথা শুনে মনে হচ্ছে এবার পরিস্থিতি আরও গুরুতর হতে চলেছে। ইরানের শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল আমির হাতামি জোর দিয়ে বলেছেন যে ইরানের সেনাবাহিনী যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠিন লড়াই করবে এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করবে। তিনি গর্ব করে বলেছেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের বিমান প্রতিরক্ষা সফলভাবে প্রতিরোধ করেছে। এমনকি তিনি দাবি করেছেন, ইরানি জনগণ এবং সশস্ত্র বাহিনী আক্রমণের মুখে ঐক্যবদ্ধ ছিল এবং তাদের লক্ষ্য থেকে কখনো পিছপা হয়নি। এই দাবি যদি সত্যি হয়, তাহলে ইসরায়েলের জন্য এটা একটা বড় দুশ্চিন্তার কারণ হতে পারে। ধ্বংসাত্মক ও অভূতপূর্ব প্রতিশোধের হুমকি। আইআরজিসি এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি আরও এক ধাপ এগিয়ে সতর্ক করেছেন, ভবিষ্যতে যে কোনো হুমকির ক্ষেত্রে ইরান ধ্বংসাত্মক এবং অভূতপূর্ব প্রতিক্রিয়া জানাবে। তার মানে কি? এতদিন যা দেখেছি তা কিছুই নয়। ইরান কি সত্যিই এমন কিছু করে দেখাবে যা বিশ্ব আগে কখনো দেখেনি? যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধের গতি বদলেছে কি? এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের বহুমাত্রিকতা বিশ্লেষণে রুশ একাডেমি অফ সায়েন্সের ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজের গবেষক লানা রাওয়ান্ডি ফাদাই বার্তা সংস্থা মেহেরের সঙ্গে বিস্তারিত কথা বলেছেন। রুশ বিশ্লেষকের মতে, পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা ছিল মূলত সাজানো নাটক। পশ্চিমা মিডিয়ায় তা রীতিমতো ন্যায়কোচিতভাবে স্থাপিত হয়, তবে বাস্তবে এর সামরিক রাজনৈতিক প্রভাব তেমন ছিল না। এটি ছিল হয়তো একটি থিয়েট্রিক্যাল গ্র্যান্ড ফিনালে, যা সংঘাত গরম হয়ে ওঠার আগে একটি সুন্দর সমাপ্তি এনে দেয়। শেষ পর্যন্ত উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলো কেন? রাওয়ান্দি বলেন, হামলা পাল্টা হামলায় উভয় পক্ষই প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছিল। ইসরায়েল মার্কিন সহায়তায় আকাশ প্রতিরক্ষা বজায় রাখলেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা যাচ্ছিল না। তাদের ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জামের ঘাটতি ক্রমেই স্পষ্ট হচ্ছিল। এর মাঝে ইরানের হরমুজ প্রণালী বন্ধের হুমকি ও ইয়েমেনি হুথিদের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি বাতিল যুদ্ধকে আরও বিস্তৃত করে ফেলতে পারত। এই ঝুঁকি ট্রাম্প প্রশাসনকে একটি দ্রুত সমাপ্তি চাওয়ার দিকে ঠেলে দেয়। এছাড়া রাশিয়া, চীন, কাতার, তুরস্ক, আজারবাইজান সহ একাধিক দেশ কূটনৈতিক চাপ সৃষ্টি করে। ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের দক্ষিণে রিহোবেদ শহরে ইসরায়েলের বিখ্যাত সামরিক সংশ্লিষ্ট গবেষণাগার বাইসমান ইনস্টিটিউট অফ সায়েন্স পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভির এক প্রতিবেদনে এর বিস্তারিত তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, সামরিক শিল্প কমপ্লেক্সের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ইসরায়েলি শাসন ব্যবস্থার বৈজ্ঞানিক ও সামরিক গবেষণার মূল ভিত্তি হিসেবে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি এখন কার্যত অচল ও বিধ্বস্ত। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে ইরানের সুনির্দিষ্ট এই হামলাকে ভুল করে আক্রমণ হিসেবে দেখা হচ্ছে না, বরং এর লক্ষ্য ছিল পদার্থবিদ্যা, বায়োটেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সহ সামরিক গবেষণার গুরুত্বপূর্ণ এই কেন্দ্রটিকে গুঁড়িয়ে দেয়া।
গরম খবর, আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইসরায়েল যদি ফের কোনো ভুল করে তাহলে নাকি আরও কঠিন থাপ্পড় খাবে, এমনটাই হুমকি দিলেন ইরানের শীর্ষ জেনারেল আব্দুর রহিম মুসাভি। শুনে মনে হচ্ছে এবার বুঝি আর ছোটখাটো হুমকি নয়, আসল যুদ্ধের দামামা বাজছে। লেবাননের একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি সরাসরি হুমকি দিয়েছেন ইসরায়েলকে। তার কথা পরিষ্কার, গত মাসে ইসরায়েল আর আমেরিকার হামলার জবাবে ইরান নাকি তাদের সব শক্তি ব্যবহার করেনি, অর্থাৎ যা হয়েছে তা নাকি ছিল শুধু ট্রেলার। যদি ইসরায়েল আবার একই ভুল করে তাহলে ইরান জাতি আর তাদের সেনাবাহিনী নাকি ইসরায়েলকে আরও কঠিন থাপ্পড় দেবে। 13ই জুন ইসরায়েল বিনা প্ররোচনায় ইরানের ওপর হামলা চালায়। সেই হামলায় সামরিক কমান্ডার থেকে শুরু করে পরমাণু বিজ্ঞানী এমনকি সাধারণ মানুষও মারা যান। এর এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র যুদ্ধে নেমে পড়ে। আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ সবকিছু তোয়াক্কা না করে তারা ইরানের 3টি পরমাণু স্থাপনায় বোমা হামলা চালায়। যখন ইসরায়েল আর যুক্তরাষ্ট্র হামলা চালাচ্ছে তখন কি ইরান চুপচাপ বসেছিল? মোটেও না। প্রতিশোধ হিসেবে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের দখলে থাকা কৌশলগত স্থাপনাগুলোতে আঘাত হানে। এখানেই শেষ নয়, পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিকেও তারা টার্গেট করে। এটা শুনে নিশ্চয়ই অনেকেই অবাক হচ্ছেন। ইরান এতদিন ধরে শুধু হুমকি দিয়ে আসছিল, কিন্তু এবার তারা সরাসরি পাল্টা হামলা চালিয়েছে। 24 জুন ইরান সফলভাবে প্রতিশোধমূলক অভিযান চালিয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ করতে সক্ষম হয়। শীর্ষ জেনারেলের দাবি, ইসরায়েল নাকি যুদ্ধবিরতির জন্য অনুরোধ করতে বাধ্য হয়েছিল যাতে তারা নিজেদের গুছিয়ে নিতে পারে। এই তথ্য যদি সত্যি হয় তাহলে পরিস্থিতি কিন্তু আরো ঘোলাটে, কারণ এতদিন আমরা যা জেনে এসেছিলাম তার চেয়ে আসল চিত্রটি হয়তো আরো ভিন্ন। যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থনেই মূলত ইরানে হামলা চালায় যুদ্ধবাজ ইসরায়েল। তবে পরের দিকে এই আগ্রাসন প্রবল প্রতিরোধের মুখে পড়ে এবং শেষ পর্যন্ত আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে একটি যুদ্ধবিরতিতে পৌঁছায়। অপ্রকাশিত ক্ষমতা ও নতুন পর্যায়। মেজর জেনারেল মুসাভি আরও সতর্ক করেছেন, যদি যুদ্ধ দীর্ঘায়িত হয় এবং একটি নতুন পর্যায়ে প্রবেশ করে তাহলে ইসরায়েল নাকি ইরানের এমন ক্ষমতা দেখতে পাবে যা এখনো কাজে লাগানো হয়নি, অর্থাৎ ইরান নাকি তাদের আসল শক্তি এখনো দেখায়নি। তিনি এটাও বলেছেন, বছরের পর বছর ধরে ইসরায়েল আর তাদের সমর্থকরা ইরানের ওপর আঘাত হানার জন্য শক্তি সঞ্চয় করে আসছে। তাদের উদ্দেশ্য হলো পরমাণু ইস্যুকে অজুহাত হিসেবে ব্যবহার করে ইরানকে বিভক্ত করা, কিন্তু ইরান তাদের মৌলিক নীতি থেকে কখনো সরে আসবে না, যার মধ্যে ফিলিস্তিন ও তাদের জনগণের প্রতি সমর্থনও রয়েছে। তাহলে কি ইসরায়েল আর ইরান আবারও একটি বড় যুদ্ধের দিকে এগোচ্ছে? ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে ইসরায়েলের সঙ্গে তাদের পরবর্তী সংঘাত হবে চূড়ান্ত সংঘর্ষ। রাশিয়ার সংবাদ মাধ্যম আরটিকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এই ঘোষণা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়িয়ে দিয়েছে, কারণ ইরান বিশ্বাস করে তারা এখন ইসরায়েলের দুর্বলতা সম্পর্কে ওয়াকিবহাল এবং তাদের হাতে এমন উন্নত ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজেই ভেদ করতে পারে। গত 13ই জুন ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়। ইহুদিবাদী দেশটির দাবি ছিল তেহরান পারমাণবিক বোমা তৈরির শেষ পর্যায়ে পৌঁছে গেছে। এই হামলায় ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়, শত শত মানুষ এবং পারমাণবিক কর্মসূচির সঙ্গে জড়িত বেশ কয়েকজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন। এরপর 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যার মধ্যে ছিল নাতানজ ও ফোর্দোর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। তেহরান অবশ্য বরাবরই সামরিক উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি পরিচালনার অভিযোগ অস্বীকার করে আসছে। পাল্টা জবাব হিসেবে ইরান কামিকাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা সরাসরি ইসরায়েল ও কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে আঘাত হানে। 12 দিনব্যাপী এই সংঘাত শেষ হয় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এক যুদ্ধবিরতির মাধ্যমে, যা এখনও কার্যকর রয়েছে।
ইসরায়েলের দুর্বলতা উন্মোচিত। আরটিকে দেওয়া মন্তব্যে তেহরানের সূত্রটি জানায়, সাম্প্রতিক উত্তেজনার সময় ইরান ইসরায়েলি শাসনের দুর্বলতা শনাক্ত করতে পেরেছে। এটি একটি চাঞ্চল্যকর দাবি যা ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। সূত্রটি আরও দাবি করে যে ইরানের কাছে এখনও নতুন প্রজন্মের হাজার হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে এবং যুদ্ধ শুরু হলে প্রতিদিন অন্তত কয়েকশো ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোঁড়া হবে। যদি এই দাবি সত্য হয় তাহলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি এক বিশাল চ্যালেঞ্জ হবে। এমনকি উন্নত আয়রন ডোমও এত সংখ্যক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় কতটা সফল হবে তা নিয়ে সন্দেহ থেকেই যায়। এই সংঘাতের জন্য ইরান শুধু সামরিকভাবেই প্রস্তুত নয়, বরং অভ্যন্তরীণ সমর্থনও পাচ্ছে বলে দাবি করা হয়েছে। সূত্রটি জানায়, দেশের জনগণ এবং প্রবাসী ইরানিদের কাছ থেকে সরকার অভূতপূর্ব সামাজিক সমর্থন পাচ্ছে। এটি নিঃসন্দেহে তেহরানের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। যদিও ইরান জানে যে যে কোনো সংঘাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়াবে, তবুও তেহরান এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত বলেও উল্লেখ করা হয়েছে। খামেনির দাবি ও ট্রাম্পের হুঁশিয়ারি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার সামরিক জবাবের বিষয়ে বলেন, ইসরায়েলি রাষ্ট্র কার্যত ধ্বংসপ্রাপ্ত ও নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। তার মতে, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ না হলে ইহুদিবাদী শাসন পুরোপুরি ধ্বংস হয়ে যেত। এটি ইরানের পক্ষ থেকে একটি বড় সড় দাবি যা ইসরায়েলের সামরিক সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান যদি পারমাণবিক কর্মসূচি চালিয়ে যায় বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে তাহলে আরও হামলা চালানো হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে আরও হামলার সম্ভাবনা উড়িয়ে দেননি। মোসাদ এজেন্টদের জালে ইরান, বিপুল অস্ত্রসহ গ্রেপ্তার 50। মাত্র 2 সপ্তাহে ইরান 50 জন মোসাদ এজেন্টকে গ্রেপ্তার করে বিশ্বকে চমকে দিয়েছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান ও বালুচেস্তান প্রদেশে এই এজেন্টদের আটক করেছে। শুধু তাই নয়, তাদের কাছ থেকে মার্কিন তৈরি অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম জব্দ করা হয়েছে। IRGC জানিয়েছে, এই এজেন্টরা ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং অর্থনৈতিক কেন্দ্রগুলোতে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করছিল। অস্ত্র পাচারের বিশাল চেষ্টা ব্যর্থ, 22,000 গুলিসহ আটক 3। এই ঘটনার পাশাপাশি ইরানের পশ্চিম লোরেস্তান প্রদেশের পুলিশ সামরিক গোলা বারুদের একটি বিশাল পাচার চক্র ভেঙে দিয়েছে। পোল-ই-দোখতার শহরে একটি অভিযানে 22,000-এরও বেশি কালাশনিকভ গুলি জব্দ করা হয়েছে এবং 3 জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। লোরেস্তানের পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া এলাহি জানিয়েছেন, পুলিশ গোয়েন্দা ইউনিটগুলো একটি মহাসড়কে 2টি গাড়ির সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে এই অভিযান শুরু করে। পাচারকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ গুলি চালিয়ে তাদের গাড়ি নিষ্ক্রিয় করে এবং সফলভাবে তাদের আটক করে। ধারণা করা হচ্ছে, এই গোলাবারুদ ইরানের পশ্চিমাঞ্চল থেকে লোড করে দেশের দক্ষিণাঞ্চলে পাচারের উদ্দেশ্যে ছিল, যা একটি বৃহত্তর অস্ত্র পাচার নেটওয়ার্কের অংশ। ইসরায়েলের ষড়যন্ত্র নসর, অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার। 13 জুন ইরানে ইসরায়েলি হামলার পর থেকে ইরান তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করেছে এবং বিভিন্ন প্রদেশে গুপ্তচরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর ঘোষণা করেছেন, ইসরায়েলি শত্রু ভাবাপন্ন কর্মী এবং গুপ্তচরদের একটি নেটওয়ার্কের মাধ্যমে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছিল। তাদের লক্ষ্য ছিল সামরিক হামলার পাশাপাশি দেশে বিশৃঙ্খলা ও নাশকতামূলক কর্মকাণ্ড চালানো। জাহাঙ্গীর দৃঢ়তার সাথে বলেছেন যে বিচার বিভাগীয় এবং নিরাপত্তা সংস্থাগুলোর সিদ্ধান্তমূলক পদক্ষেপের কারণে এই সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করা হয়েছে। তিনি আরও জানান, বিশ্বাসঘাতকদের বিচার করতে এবং ইসরায়েলের সাথে যুক্ত ভার্চুয়াল অ্যাকাউন্টগুলো ট্র্যাক করার জন্য প্রদেশগুলোতে বিশেষ বিচার বিভাগীয় শাখা খোলা হয়েছে।
12 দিন ধরে চলা সংঘাতে শত শত যুদ্ধ বিমান, সশস্ত্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে এই সংঘাতে ইসরায়েলকে সবচেয়ে বেশি সাফল্য এনে দিয়েছে অভিনব একটি কৌশল, আর তা হলো গোপনে ইরানের অভ্যন্তরে ঢুকে সেখান থেকে বিভিন্ন অভিযান পরিচালনা, স্থিরতা ও বাইরের চাপ মোকাবিলায়।